মন থেকে খুব ভালো লাগছে, কারণ আমার পুরনো দল, আমার পরিবারের কাছে ফিরে গেছি আমি। একটা ভুল আমার হয়েছিল। ক্ষুদ্র স্বার্থের লোভে স্থান পরিবর্তন ঘটিয়েছেন, মানুষ এটাকে বরদাস্ত করবে না, সহ্য করবে না। ভুল হয়েছিল তার, এই সত্যি স্বীকার করে নিয়ে দলের কর্মীদের কাছে পৌঁছাচ্ছেন মালতীপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। দলের অন্দরে যাতে তাকে নিয়ে কোনো অস্বস্তি না থাকে তা কাটানোর ওপর জোর দিচ্ছেন মৌসম। এই সত্যি জানার পরেও কি কংগ্রেসের কর্মীরা তাকে মন থেকে গ্রহণ করবেন? তার জন্য ফের নতুন উদ্যোগে ঝাঁপাবেন, নাকি মালতীপুর কেন্দ্রে এখনো কাঁটার মতো বিচ্ছে মৌসমের দলবদল? এবার কে জিততে পারে? এবার এখানে টিএমসি মৌসুম নূর এখানে কোনো ফ্যাক্টর নেই, এখানে কোনো ফ্যাক্টর নেই। যার কোনো দলের ঠিক নেই তার কোনো ফ্যাক্টর থেকে মানুষ ওকে চয়েস করতে পারে। মালতীপুর কেন্দ্রে এবার রাজনৈতিক পট পরিবর্তন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে মৌসম বেনজির নূরকে। ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় এই কেন্দ্রে প্রার্থী করে কংগ্রেস হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছে। কিন্তু মালতীপুর বর্তমানে তৃণমূলের শক্ত ঘাঁটি। মৌসমের বিপরীতে তৃণমূল প্রার্থী হয়েছেন আব্দুর রহিম বক্সী। মালতীপুরের নির্বাচনী যাত্রা শুরু হয়েছিল 2011 সালে। এই ভোটে আরএসপির আব্দুর রহিম বক্সী নির্বাচনে জয়লাভ করেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আল-বিরুনি জুলকারনাইনকে 6701 ভোটে হারান। জুলকারনাইন আবার 2016 সালে কংগ্রেসের ব্যানারে দাঁড়ান। মাত্র 2600 ভোটের অল্পের জন্য জয়ী হন। তবে 2021 সালে তৃণমূলের টিকিটে দাঁড়ান আব্দুর রহিম বক্সী। তিনি আসনটি জিতে নেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,26,157। তিনি 9,949 ভোটের ব্যবধানে বিজেপির মৌসুমী দাসকে পরাজিত করেছিলেন। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে টিএমসির জয় জয়কার। এখানকার মানুষ বরাবরই জোড়া ফুলের দিকে ঝুঁকে থেকেছে। এই যেমন 2019 সালের কথাই ধরুন, সেই বছর টিএমসি মালতীপুরে 42,381 ভোটের লিড পেয়েছে। 2024 সালে তাদের মার্জিন আরও বেড়েছে, তাদের লিড পৌঁছে যায় 58,217 ভোটে। তৃণমূলের এই হট ফেভারিট সিটে কি কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর দাঁত ফোটাতে পারবেন, নাকি অধরাই থেকে যাবে কংগ্রেসের মনোবাসনা? মালতীপুর একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন। এখানে মুসলিম সম্প্রদায়ের 60% বেশি ভোটার রয়েছে। তপশিলি জাতি প্রায় 7.39% এবং তপশিলি উপজাতি 5.02% রয়েছেন। তাই মুসলিম ভোট বড় ফ্যাক্টর এই কেন্দ্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৌসম কেন এই কেন্দ্রে প্রার্থী হলেন, বা তাকে এই কেন্দ্রে কেন প্রার্থী করা হলো? রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মৌসম নূরের মা তথা কংগ্রেসের প্রাক্তন নেত্রী রুবি নূরের মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 2009 সালে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার জয়ী হয়ে বিধায়ক হন। একই বছরে মালদহ লোকসভা আসন বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ মালদহে ভাগ হলে মৌসম নূর উত্তর মালদহ থেকে সাংসদ নির্বাচিত হন এবং 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা দুবার এই আসনে জয়ী হন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং সেই দলের টিকিটে উত্তর মালদহ থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে পরাজিত হন। পরবর্তীতে 2020 সালে তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হন মৌসম এবং টানা 6 বছর সেই দায়িত্ব পালন করেন। এরপর ফের আবার কংগ্রেসে ফিরে আসা ও মালতীপুর কেন্দ্রে প্রার্থী হওয়া। মূলত এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে লড়াইয়ে একজন হেভিওয়েট ও জনপ্রিয় মুখকে দাঁড় করানো দরকার ছিল, আর মৌসম হলেন কংগ্রেসের সেই জনপ্রিয় মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মৌসম নূরকে প্রার্থী করে কংগ্রেস মালতীপুর কেন্দ্রে তাদের পুরনো দুর্গ পুনরুদ্ধার করার চেষ্টা করছে। দলের ইচ্ছাকে সম্মান করতে ও নিজের প্রতি দলের কর্মীদের আস্থা ফেরাতে মাঠে ময়দানে নেমে প্রচার করছেন মৌসম। কারণ আমার পুরনো দল, আমার পরিবারের কাছে ফিরে গেছি আমি। একটা ভুল আমার হয়েছিল, কিন্তু আজকে পরিবারে ফিরে পরিবারের মানুষের কাছে যেভাবে ভালোবাসা, তারা যেভাবে আমাকে মেনে নিয়েছেন, যেভাবে আমাকে ভালোবাসছেন, আমার উপরে ভরসা আস্থা রাখছেন, এটা সব জায়গায় আমি দেখে সত্যি খুব অপ্লুত, খুব খুশি আমি।
উপরওয়ালা আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে কংগ্রেস এবং আমার কর্মীরা, এখানকার মানুষ আমাকে সুযোগ দিয়েছেন। অনেকগুলোই ইলেকশন আমি লড়েছি। কোনো ইলেকশনই সহজ না। যদি কেউ মনে করে কোনো ইলেকশন সহজ, তাহলে আমি মনে করি ওটা বোকামো। প্রত্যেকটা ইলেকশনে পরিশ্রম করতে হয়, খাটতে হয়। কিন্তু আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে মানুষের উপর, যে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে এবং এটা কংগ্রেসের মাটি, কংগ্রেস শক্তিশালী ঘাঁটি। 2021 সালে অন্যরকম হয়েছিল পরিস্থিতির কারণে। এখন কিন্তু ওই পরিস্থিতি নেই। মানুষ কংগ্রেসের উপরে আস্থা রেখেছে। আমার বিশ্বাস যে কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হবে। এখানে আমার কোনো স্বার্থ নেই, কারণ আমি শাসক দল কিন্তু ছেড়ে এসেছি। আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি। রাজনীতিতে হার জিত লেগেই থাকে, কিন্তু যাই হবে রেজাল্ট, আমি আমার পরিবারের পাশেই থাকব। আমি বরকত সাহেবের সমাধির সামনে শপথ নিয়ে বলেছি সারা জীবন কংগ্রেস করব। কংগ্রেসকে মজবুত করার কাজ এবং মানুষের পাশে থাকা বিপদে আপদে, আমি এই কাজই করব। এবং এত বছর ধরে আমি রাজনীতি করছি, আমার 16 বছর রাজনীতি হয়ে গেল। আমি বরকত সাহেবের পরিবারের একজন সদস্য। আমাদের পরিবারের উপরে কেউ দাগ লাগাতে পারবে না, 1 টাকারও চিটিংয়ের দাগ লাগাতে কেউ পারবে না। আর এটাই আমার পাওনা। অন্যদিকে মৌসুম দলে ফিরে আসায় কংগ্রেস কর্মীদের একাংশ উজ্জীবিত হয়েছে, আবার কেউ কেউ তার দলে ফিরে আসা নিয়ে প্রশ্নও তুলেছেন। কিন্তু মালতীপুর কেন্দ্রের ভোটাররা কি বলছেন? তৃণমূল আর কংগ্রেসের লড়াইয়ে কার পাল্লা ভারী? চলুন শুনে নিই তাদের মুখ থেকে। কিন্তু কংগ্রেসের কোনো এখানে ঘাঁটি নেই। এখানে আব্দুর রহিম বক্সি মহাশয়ের ঘাঁটি আছে এবং মমতার ঘাঁটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি। মালদাতে আজকে রহিম বক্সি অনেক কিছু করছেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আজকে যুবশ্রী বলুন, আজকে আপনার আবাস যোজনা বলুন, রাস্তাঘাট বলুন, আজকে পানীয় জল বলুন, আজকে সাইকেল বলুন, যুবসাথী বলুন, আজকে খাদ্যসাথী বলুন। আজকে কার দৌড়? আজকে মমতা ব্যানার্জির দৌলতে। যে বাংলা জুড়ে যে উন্নয়নটা, সব ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে গেছে। এবার আমাদের মালতীপুর বিধানসভা কেন্দ্রে আমাদের এখানে ITI কলেজ হয়েছে, এখানে একটা আমাদের মহিলা কলেজের প্রয়োজন আছে। চন্দ্রপাড়া হসপিটাল রুগ্ন অবস্থায় আছে। আরও সেখানে আমরা বেশি ডাক্তার চাই, বেডটা সংখ্যা বাড়ানোর দরকার আছে। সেটা আব্দুল রহিম বক্সি যিনি আমাদের প্রার্থী, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে, আশ্বাস দিয়েছে। এবং বিগত দিনের যেদিন আমাদের বিধায়ক ছিলেন তখন আমাদের BMS CMSকে জানিয়েছে, আশ্বাস দিয়েছে, সরকার আশ্বাস দিয়েছে যে হসপিটালটা চালু করা হবে। এখানে মৌসুম তো দাঁড়িয়েছে, কতটা ফাইট হবে? মৌসুম এখানে ফেরতাম। তৃণমূল প্রার্থী আব্দুল রহিম বক্সিও মৌসুমকে কটাক্ষ করতে ছাড়েননি তার দল পরিবর্তন নিয়ে। তবে এই তৃণমূলের প্রবল হাওয়া থাকলেও মৌসুমের এই কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে কিছুটা হলেও সংশয় শাসক দল। মালতীপুরে জিততে ও তার মুখ রক্ষা করতে মৌসুম যে মরণ কামড় দেবে তা ভালোভাবেই জানেন বক্সি সাহেব। শুধু সুবিধার লোভে এই দল সেই দল, এইদিকে ওইদিকে দৌড়িয়ে বেড়ানো, এলাকাতে একদিনও না ঘুরে দেখো একজন প্রার্থী দাঁড়িয়েছে। এই দুয়ের মাঝখানে মানুষ বিচার করবেন যে কাকে ভোটটা দিবেন। আমরা মানুষের উপর বিচারটা ছেড়ে দিয়েছি, তারাই ঠিক করবেন। তবে আমি আশাবাদী যে যেভাবে পশ্চিমবঙ্গের বুকে সম্মানীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন, আর সেই উন্নয়নের একটা ঢেউ আমার মালতীপুর বিধানসভা কেন্দ্রেও এসে আছড়ে পড়েছে। প্রতিটা মানুষ উন্নয়ন প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছেছে। রাস্তাঘাট আজকে প্রায় শেষ। এখানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকলে এখানে পানীয় জল কমপ্লিট হয়ে যেত। ফলে সেই ক্ষেত্রে মানুষ মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে। আর মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী হিসাবে তারা আমাকে এখানে নির্বাচিত করবেন। এলাকার সুবিজ্ঞান সম্পন্ন বুদ্ধিজীবী মানুষরা, সাধারণ মানুষরা, খেটে খাওয়া মানুষরা, এই আত্মবিশ্বাস আমার আছে। মৌসুম যখন কংগ্রেসে তখন ফের জার্সি বদলের সুর হাত শিবিরে। শাসক দল তৃণমূলে যোগ দিয়েছেন জালালপুর এলাকার প্রভাবশালী নেতা ইমাদাদুল হক। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে দলীয় পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে শাসক দলে ফেরেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার দলবদলের সাক্ষী ইমাদাদুল হক। 2011 সালের আগে তিনি বামেদের ঘনিষ্ঠ ছিলেন। তবে রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই সময় নিজের স্ত্রীকে জেলা পরিষদের সদস্য হিসেবে জিতিয়ে আনতেও সক্ষম হন তিনি। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে তিনিও গেরুয়া শিবিরে নাম লেখান। এরপর ফের দলবদল করে কংগ্রেসে যোগ দিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সাফল্যের মুখ দেখেননি। তবে পঞ্চায়েত নির্বাচনের পর অনেকটাই নীরব থাকলেও ভোটের ঠিক আগে আবার সক্রিয় হয়ে তৃণমূলে যোগ দেওয়ায় মালতীপুরের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এনেছে। কি হতে চলেছে মালতীপুরের ভবিষ্যৎ? কংগ্রেস
আর তৃণমূলের এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে কে শেষ হাসি হাসবেন সেটাই এখন দেখার। তবে মৌসুমের কাছে কিন্তু এটা অগ্নি পরীক্ষার সমান।